experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। চলো বিয়ে করে ফেলি। হঠাৎ বলা দিনার কথাটায় চমকায় রোমেরো। সত্যি? দিনা রোমেরোর কাঁধ থেকে মাথা সরিয়ে নিল। যে রিংটা সে এতক্ষণ যাবৎ হাতে নিয়ে বসেছিল সেটা পরিয়ে দিল রোমেরোর আঙ্গুলে। রোমেরো অবাক হয়ে তাকালো দিনার দিকে। আমি তোমার স্ত্রী হতে প্রস্তুত, বলল দিনা। তুমি কি প্রস্তুত? রোমেরো বিমূঢ় হয়ে চেয়ে রইল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড কেটে গেল, পাক্কা 20টা সেকেন্ড। তারপরে হঠাৎ রোমেরো দিনার ঠোঁটে প্রগাঢ় চুম্বন আঁকল। বর্তমান সময় আভেতলা রেস্তোরাঁর সামনে। জেনোভিয়ার কাজ শেষ হয়েছে আরো 20 মিনিট আগে। 20 মিনিট ধরে সে অপেক্ষা করলো তার সামনে কোনো গাড়ি থামার, কিন্তু কোনো গাড়ি থামলো না। একটা থামলো, তাও প্রত্যাশিত গাড়িটা নয়। সে গাড়ি থেকে তারাশ নামেনি, নেমেছে অন্য কেউ। গাড়ি থেকে নামা মেয়েটা রেস্তোরাঁর ভিতর ঢুকলো। জেনোভিয়া নিরাশ মনে অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করেও যখন তারাশের দেখা মিলল না, তখন একাই পথ চলতে শুরু করলো। জেনোভিয়া এখন বাসে যাতায়াত করে। যে বাসে সে বাসটা আরো আগেই চলে গেছে। পরবর্তী বাসের জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হলো তার। বাস এসে গেলে উঠে পড়ল বাসে। যাত্রী অত্যন্ত কম। জেনোভিয়া মাঝ বরাবর একটা সিটে বসলো। তারাশ আসলো না কেন আজ, ভাবলো সে। পর মুহূর্তে আবার ভাবলো, তারাশ তো তাকে প্রতিদিন বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়নি, সুতরাং সে প্রতিদিন তারাশের থেকে এই সেবা পাওয়ার আশা করতে পারে না। সে যে বাস স্টপেজে নামলো, সেখানে কেবল আরেকজন ব্যক্তি নামলো, তবে দুজনের গতিপথ দুই দিকে। জেনোভিয়া এলাকার রাস্তা ধরল। বুকের ভিতরে ভয়ের ঘন্টি বাজছে তার। চলতে চলতে বারবার পিছনে ফিরে দেখল সে, যদি তার পিছনেও সেই ভয়ঙ্কর লোকটা থাকে। পথটুকু ভালোই শেষ করলো, তবে আসল বিপত্তির দেখা মিলল বাড়িতে এসে। দরজা খুলতে গিয়ে দেখল দরজার আগে থেকেই খোলা, কিঞ্চিত ফাঁক হয়ে আছে। ভয়ে হাত পা জমে গেল জেনোভিয়া। ভয়ে ছোবল মারল হৃৎপিণ্ডে। তার ঘরের দরজা খোলা কেন? তার স্পষ্ট মনে আছে সে যাওয়ার আগে অবশ্যই দরজায় ভালোভাবে তালা দিয়ে গিয়েছিল। জেনোভিয়ার মস্তিষ্ক কাজ করতে চাচ্ছে না। অন্ধকার হয়ে আসছে দু চোখের দৃষ্টি। কাঁপা কাঁপা হাতে দরজার গায়ে মৃদু ঠেলা দিল সে। কপাটটা আরো বেশি ফাঁক হয়ে গেল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত। প্রতিদিন কাজ থেকে ফিরে দরজা খুলে সে ঘর অন্ধকারই দেখতে পায়, কিন্তু কখনো সেই অন্ধকারকে ভয় লাগেনি। কিন্তু আজ 2 পা পিছিয়ে এলো জেনোভিয়া। ভয় লাফাচ্ছে বুকের খাঁচায়। এই অন্ধকার আজ ভীষণ ভয়ের সৃষ্টি করছে। জেনোভিয়া ভিতরে প্রবেশ না করেও অনুভব করতে পারছে ভিতরে একজন অবস্থান করছে এই মুহূর্তে। আর যার অবস্থান সে নিতান্তই সাধারণ মানুষ নয়, ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর মানুষ। জেনোভিয়া দৌড়ে বাড়ি থেকে দূরে সরে এলো। রাস্তায় উঠে ব্যাগ থেকে মোবাইল বের করে হাতে ডায়াল করলো তারাশের নাম্বারে। তারাশের মোবাইল সুইচ অফ। জেনোভিয়ার মাথার রক ছিঁড়ে যেতে চাচ্ছে দিশেহারায়। সে উপায় না পেয়ে লিওনিদকে কল দিল। প্রথম কলটা রিং হয়ে কেটে গেল, দ্বিতীয় কলও তাই। কি হলো সবার? কোথায় গেছে সবাই? দিকভ্রান্তের মতো করতে লাগলো জেনোভিয়া। দূর থেকে রোমেরো ওকে এমন করতে দেখে আর স্থির দাঁড়িয়ে থাকতে পারল না। সে গিয়েছিল বাজারের দিকটায়। ফেরার পথে জেনোভিয়াকে রাস্তায় দাঁড়িয়ে উদ্ভ্রান্তের মতো করে দেখে দ্রুত পায়ে এগিয়ে এসে বলল, কি হয়েছে? জেনোভিয়ার শরীর ভয়ে কাঁপছে সামান্য, এমনকি তার গলাও কাম্পমান। সে ভয়ে ভয়ে জবাব দিল, আমার আমার ঘরে কেউ আছে। রোমেরো ভ্রু কুঁচকে অবাক হয়ে বলল, কি আছে? আমি জানি না, আমি রেস্তোরাঁ থেকে ফিরে দরজা খোলা পেয়েছি আর সারা ঘর অন্ধকার। আমার ধারণা এইটা ওই ব্যক্তি। রোমেরো বুঝতে পারলো কোনো ব্যক্তির কথা বলছে জেনোভিয়া। সে বলল, পাগলের মতো কিছু বলছো, চলো আমি গিয়ে দেখছি। ভেতু ছেলের মুখে এমন সাহসপূর্ণ কথা আশা করেনি জেনোভিয়া। সে রোমেরোকে একজন ভীতু ছেলে বলে জানত। রোমেরো জেনোভিয়ার বাড়িতে প্রবেশের জন্য পা বাড়ালেই জেনোভিয়া ওর হাত টেনে ধরল। যেও না। রোমেরো থামলো। একবার জেনোভিয়া আর একবার হাতের দিকে তাকালো। জেনোভিয়া রোমেরোর যে হাতটা ধরেছিল সেই একই হাত দিয়ে রোমেরো উল্টো জেনোভিয়ার হাতটা আঁকড়ে ধরল। চলো।
জেনোভিয়া নিষেধ না শুনে ঘরের ভেতরে প্রবেশ করলো রোমেরো। প্রবেশের পর সে হাত ছেড়ে দিল। অন্ধকার ঘরে একমাত্র আলোর উৎস হিসেবে রোমেরোর মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলছে এখন, যার আলো খুবই অল্প, আলোকিত করছে অন্ধকার ঘরটাকে। রোমেরো সুইচ বোর্ড লক্ষ্য করে এগিয়ে যাচ্ছিল সামনে। হঠাৎই কানে এলো জেনোভিয়ার ভয়ার্ত গলার স্বর। পা দুটো থেমে গেল। চকিতে পেছনে ঘুরল রোমেরো। মোবাইলের ফ্ল্যাশ লাইট ফেলতে ভুলে গেল সে। তবে সে ঝাপসা আলো অন্ধকারেও সামনের দৃশ্যটা আবিষ্কার করতে পারছে। জেনোভিয়া তার থেকে ৫-৬ কদম পিছনে। জেনোভিয়ার পিছনে আরো একজন মানুষের অবয়ব। কাঁধে কারো উষ্ণ নিঃশ্বাস পড়ার অনুভূতি হলো। কানের কাছে ফিসফিস করে উঠল একটা কণ্ঠস্বর। জেনোভিয়া। ভয়ে হৃৎপিণ্ডটা ধাক্কা খেলো পাঁজরের হাড়ের সাথে। ভয়ার্ত মৃদু শব্দটা বেরিয়ে এলো কণ্ঠ বিগলিত হয়ে। বেশ কিছুক্ষণ জেনোভিয়া ভয়ে জমে রইল বরফের মতো। অতঃপর অবাক হয়ে বলল, সাবিনা? পেছনে তাকালো জেনোভিয়া। পেছনের মানুষটা খিলখিল করে হেসে উঠল। যেন তেন হাসি নয়, গা দোলানো হাসি। হাসতে হাসতে সে গিয়ে লাইট অন করলো। সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে উঠল ঘর। সাবিনা জেনোভিয়ার দিকে ফিরে বলল, প্রিভিয়াস জেনোভিয়া। এটা কেমন ধরনের মজা সাবিনা? আর একটু হলেই ভয়ে আমার হার্ট অ্যাটাক হতো। সাবিনা জেনোভিয়ার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমি তো তোমাকে ভয়ই দেখাতে চেয়েছিলাম। ইস, আমার ভাবতে কষ্ট হয় তুমি এতটা ভীতু। মুখ টিপে হাসলো সাবিনা। হঠাৎ চোখ পড়ল রোমেরোর উপর। এতক্ষণ সে রোমেরোকে খেয়াল করেনি। দেখতে পেল একজন সুদর্শন যুবক হাঁ হয়ে তাকিয়ে আছে তার দিকে। ঠোঁট থেকে হাসি সরে গেল সাবিনা। জেনোভিয়াকে অবাক গলায় প্রশ্ন করল, ওকে। পাশের বাড়িতে থাকে। ও, নিরাশ গলায় উচ্চারণ করলো সাবিনা। আমি ভেবেছিলাম হয়তো তোমার সুবুদ্ধি উদয় হয়েছে, তার আজকে বাদ দিয়ে নতুন কাউকে নিয়ে ভাবছো, কিন্তু তোমার দ্বারা কিচ্ছু সম্ভব নয়। সাবিনা সহাস্য বদনে এগিয়ে এলো রোমেরোর দিকে। করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি জেনোভিয়ার বন্ধু হই, আমার নাম সাবিনা সিসিলা। রোমেরোর অসন্তুষ্ট দৃষ্টি একবার সাবিনার হাতে আর একবার সাবিনার মুখে আবর্তিত হলো। না, জোর করেও সে খুশি হতে পারল না। তোমার কাছে খুশি হলাম না। শীতল স্বরের কথাটা সাবিনার উদ্দেশ্যে ছুড়ে দিল রোমেরো। করমর্দন না করেই দ্রুত পায়ে স্থান ত্যাগ করল সে। সাবিনা কুটিল চোখে চেয়ে রইল রোমেরোর যাওয়ার পথে, আর মনে বলল, সুদর্শন ছেলেদের অহংকার বেশি। আমার বিশ্বাস হচ্ছে না এত খারাপ ব্যবহার করে গেছে আমার সাথে। জেনোভিয়ার উদ্দেশ্যে বলল, তোমার প্রতিবেশী খুব খারাপ জেনোভিয়া। তুমিও অত্যন্ত খারাপ। এখানে দুইটা মার্ডার হয়েছে, বুঝতে পারছো বর্তমান পরিস্থিতিটা কতটা ভীতিকর? গাম্ভীর্য ভরাট গলায় কথাগুলো বলে বেডরুমের দিকে পা বাড়ালো জেনোভিয়া। সাবিনা সদর দরজা বন্ধ করে জেনোভিয়ার পিছন পিছন এসে বলল, আমি কি করেছি? আমি তো শুধু মজা করছিলাম তোমার সাথে, তুমি এতটা রেগে গেলে কেন? জেনোভিয়া ব্যাগটা ছুঁড়ে ফেললো বিছানায়। মৃদু শব্দ হলো ওটা পড়ার। সাবিনার দিকে ঘুরে বলল, তোমার ধারণা আছে কত ভয় পেয়েছি আমি? আর খোলা দরজা, অন্ধকার ঘর, আমি এসব কি স্মরণ করিয়ে দেয় তুমি জানো না? জেনোভিয়ার চোখে হঠাৎ অশ্রু দেখা দিল। দু চোখ বন্ধ করে দুপাশে মাথা নাড়তে নাড়তে বলল, থাক, বাদ দাও। চোখ মেলে আবার বলল। এসেছো কখন? সাবিনার মন খারাপ হলো। জেনোভিয়াকে কষ্ট দেওয়ার তার উদ্দেশ্য ছিল না। সে সাধারণ একটু ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে সে ভুল করেছে। এটা নিয়ে কথা বলে পরিবেশ অস্বস্তিকর করতে চাইল না সে। সন্ধ্যায় এসেছি। বলে রুম থেকে বেরিয়ে গেল সাবিনা। যেতে যেতে বলল, রাতের খাবারটা আমি বানাই আজকে। বজ্রপাত হওয়ার বিকট শব্দ হলো। ক্ষণিকের মধ্যে আলোকিত হয়ে উঠল অন্ধকার গলিটা। বৃষ্টি ঝরছে। বাতাসের দমকায় বৃষ্টির ফোঁটাগুলো সরল অবস্থা থেকে বক্র হয়ে পড়ছে। রেইনকোট পরা লোকটা একের পর এক আঘাত করছে বেনিমের মাথায়। মনে হচ্ছে শরীর থেকে মাথাটা অদৃশ্য করে দেবে, রাস্তার সাথে মিশিয়ে দেবে মস্তক নামক অঙ্গটি। বেনিম এখন আর শব্দ করছে না। হয়তো ওর বক্ষপঞ্জর থেকে প্রাণ বিহঙ্গ উড়ে গেছে ইতোমধ্যে। বেনিমের থেকে কিছুটা দূরে পড়ে আছে আরেকটা লাশ।
ওটা লিওনিদের। লিওনিদের শরীরে অসংখ্য ছুরির আঘাত আর মাথা রক্তাক্ত ক্ষত বিক্ষত। বন্ধুর এমন গতিক দেখে কষ্টে জখম হচ্ছে তারাশের হৃৎপিণ্ড। তারাশের হাতে রিভলভার। বৃষ্টিতে চোখ মেলে ভালো করে তাকাতে পারছে না সে। রিভলভারটা তাক করা খুনির উপর। সে খুনি এমন বেনিমের মাথা পিষ্ট করতে ব্যস্ত। তারাশের হাত কাঁপছে। দু হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল রিভলভারটা। কম্পিত স্বরে খুনিকে বলল, স্টপ জানোভিয়া, ওকে ওকে আঘাত করা বন্ধ করো, না হলে আমি তোমাকে শুট করতে বাধ্য হব। আঘাত করার জন্য উঁচিয়ে ধরা হাতটা থেমে গেল। আঘাত না করেই নিচু হয়ে এলো হাতটা। তির্যক চোখে তারাশের দিকে তাকালো জেনোভিয়া, দৃষ্টি জ্বলন্ত। তারাশ কিছু বলার অথবা ভাবার সময় পেল না। শুধু দেখলো জেনোভিয়া বাতাসের বেগে ছুটে আসছে তার দিকে। আর তারপরই অনুভব করতে পারলো একটা হাতুড়ির বাড়ি এসে লেগেছে তার মাথায়। মাথা থেকে রক্ত ছিটকে বেরোলো তারাশে। বিকট চিৎকার করে পড়ে গেল সে। কপালে আর শরীরের হাড়ে অনুভব করলো প্রচণ্ড ব্যথা। ব্যথায় বুজে আসলো চোখ। দ্রুত শ্বাস প্রশ্বাস চলছে। ধীরে ধীরে যখন ব্যথা উপশম হলো, তখন পিটপিট করে চোখ মেলে তাকালো তারাশ। ঘরের সিলিং দেখতে পাচ্ছে। সে বুঝতে পারলো সে জেনোভিয়ার করা হাতুড়ির আঘাতে রাস্তায় পড়ে যায়নি। স্বপ্ন দেখতে দেখতে খাট থেকে ফ্লোরে পড়ে গেছে। উঠে বসলো তারাশ। মাথায় লেগেছে খুব। ব্যথা স্থানে আলতো পরশ বুলালো। মনে মনে ভাবলো, কি রোমাঞ্চকর স্বপ্ন। সে বিশ্বাস করতে পারছে না এমন লোমহর্ষক একটা স্বপ্ন দেখেছে সে। শরীরের লোম এখনো দাঁড়িয়ে আছে। লক্ষ্য করে দেখলো গায়ের গেঞ্জিটাও ভিজে গেছে ঘামে। খুবই লোমহর্ষক ছিল। আর জেনোভিয়া তো না, ওকে নিয়ে এমন কিছু ভাবতে পারছে না। ফ্লোর থেকে বিছানায় উঠে বসলো সে। বালিশের পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে অন করলো। কালকে রাতে সেই যে মিটিংয়ের আগে মোবাইল সুইচ অফ করেছিল আর অন করেনি। লিওনিদকে কল দিল। 15 সেকেন্ড রিং বাজার পরই রিসিভ হলো কল। তারাশ হাঁপাতে হাঁপাতে বলল, ঠিক আছে তুমি? হ্যাঁ, আমি ঠিক আছি। হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন? আর তোমার কি হয়েছে? আমি ঠিক আছি, সব কিছু ঠিক আছে। থানা দেখা হবে, রাখছি। লিওনিদের কিছু বলার অপেক্ষা না করে কল কেটে দিল তারাশ। বেডরুম থেকে বেরিয়েই টি টেবিলে চোখ গেল তার। বিস্ময়ের হাওয়া লাগলো দু চোখে। এগিয়ে এলো টেবিলের দিকে। একটা ঝুড়ির ভিতর 3 রকম খাবারের বক্স, কিছু ফুল আর একটা ছোট চিরকুট পেল। চিরকুটটা হাতে তুলে নিল সে। শুভ সকাল আমার ভালোবাসা। লেখাটা পড়ে হাসলো তারাশ। না, মেয়েটাকে গ্রেপ্তার না করে পারবে না সে। মেয়েটা কখন তার বাড়িতে প্রবেশ করলো, আর কখনই বা চুপিসারে এসব রেখে গেল। চাবি আছে বলে এভাবে যখন তখন তার ঘরে ঢুকে যেতে পারে না। তারা সেবার একটু কঠিন সাজার চেষ্টা করলো। মুছে ফেললো হাস্যভাব। চেষ্টা করলো রাখতে। মুখ কালো বানালো। হাতের মুঠোয় চেপে ধরলো চিরকুটটা। ভালোবাসা না চাই বলে রাগের সহিত ফ্লোরে ছুঁড়ে মারলো চিরকুটটা। হন হন করে হেঁটে গেল 5 কদম। তারপরে আর পারল না। আবার ফিরে এসে হাত তুলে নিল চিরকুটটা। মুচড়ে যাওয়া চিরকুটের ভাঁজ খুলে আবারও ফুলের মাঝে ঝুড়িতে রেখে দিল যত্ন করে। দরজায় ঠক ঠক শব্দ হচ্ছে। কানে হালকা করে ঠকঠকানের আওয়াজটা এলো। রিমোট হাতে নিয়ে টিভির ভলিউম কমালো সাবিনা। দরজা খুলে দেখতে পেল একজন চশমা পরা ছেলে দাঁড়িয়ে আছে। তার চেহারা দর্শন করে সাবিনার ভিতরটা কেমন আনচান করে উঠল। এত সুদর্শন ছেলে! সাবিনার মনে হলো এত সুদর্শন ছেলে সে এর আগে কখনো কোথাও দেখেনি। সে মুগ্ধ চোখে বোকার মতো চেয়ে রইল। তার এই দৃষ্টিতে অস্বস্তি বোধ করলো ছেলেটা। জিজ্ঞেস করলো, জেনোভিয়া আছে বাসায়? সাবিনার ধ্যান ভাঙল। নিজেকে সংযত করে মাথা দুলিয়ে বলল, আছে। আমি ওর সাথে দেখা করতে এসেছি। আমি ডেকে দিচ্ছি ওকে। সাবিনা দৌড়ে চলে গেল। জেনোভিয়া লাইব্রেরি থেকে ফিরে 1 ঘন্টার জন্য ঘুমিয়েছিল। সাবিনা ওকে ক্রমাগত ধাক্কা দিয়ে জাগিয়ে তুলল। জেনোভিয়া ওঠো, তোমার বয়ফ্রেন্ড এসেছে, ওঠো জেনোভিয়া। ব্যস্ত হয়ে বলল সাবিনা। জেনোভিয়া ঘুম ভাঙা চোখে তাকালো। কে এসেছে? তোমার বয়ফ্রেন্ড। দ্রুত উঠে বসলো জেনোভিয়া। তারাস এসেছে? তারাস নয়, তোমার বর্তমান প্রেমিক। জেনোভিয়া ভ্রু কুচকালো। সে আবার কে? চশমা পরা সুদর্শন ছেলেটার কথা বলছি। আমি ভাবতে পারছি না এত সুন্দর একটা ছেলেকে কোথায় পেলে তুমি।
সাবিনার ঠোঁটে উপচে পড়া হাসি। চশমা পরা শুনে জেনোভিয়া বুঝতে পারলো বেনিমের কথা বলছে। জেনোভিয়া নামলো বিছানা ছেড়ে, এলোমেলো চুলগুলো হাত দিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে বলল, ও আমার প্রেমিক নয় গাধা, আমার প্রতিবেশী। সাবিনা যেন কথাটা শুনে খুশিতে আত্মহারা হলো। তাই ও তোমার প্রেমিক নয়? ও জেনোভিয়া, কি বলছো? ও সত্যি তোমার প্রেমিক নয়? খুশিতে হাত দিয়ে মুখ ঢেকে ফেললো সাবিনা, তারপর আবার হাত সরিয়ে বলল, গত রাতে যাকে দেখেছিলাম সেও চমৎকার ছিল, আর এখন যাকে দেখলাম সে তো আরো বেশি চমৎকার। এত চমৎকার ছেলেদের বসবাস তোমার আশেপাশে, অথচ তুমি এখনো। জেনোভিয়া সাবিনার সব কথা না শুনে বেরিয়ে গেল। লিভিং রুমে এসে দেখলো বেনিম এখনো দরজার ওখানে দাঁড়িয়ে আছে। জেনোভিয়া এগিয়ে গেল। বেনিম একবার ভালো করে দেখে নিল জেনোভিয়াকে। নিদ্রালু চোখ, এলোমেলো চুল, কুচকানো টি শার্ট। ঘুমাচ্ছিলে? আমি কি বিরক্ত করলাম এসে? জেনোভিয়া হেসে বলল। মোটেই না, ভিতরে এসো। বেনিমও মৃদু হাসি উপহার দিয়ে অভ্যন্তরে প্রবেশ করলো। বাইরে থেকে দেখতে বাড়িটাকে ছোট মনে হয়, কিন্তু লিভিং রুমটা যথেষ্ট বড়। পুরনো আমলের কিছু আসবাবপত্র দেখা যাচ্ছে। পুরনো হলেও সব চকচকে, বোঝা যায় জেনোভিয়া এগুলোর খুব যত্ন নেয়। টিভিটা কম শব্দ চলছে, তেমন বড় নয় ওটার আকার। সোফার পাশে টেবিলের উপর কিছু বইপত্র দেখা যাচ্ছে। দেওয়ালের সাথে একটা শোকেস। শোকেসের ভিতরে কিছু জিনিস সাজিয়ে রাখা হয়েছে সুন্দর বৃদ্ধির জন্য। এক ঝলকে পুরো ঘরটা দেখে নিল বেনিম। জেনোভিয়া ওকে সোফা দেখিয়ে দিয়ে বলল, ওখানটায় বসো, আমি এক্ষুনি আসছি। কিছুক্ষণ পর ফিরে এলো জেনোভিয়া। ওর চোখে নিদ্রালু ভাব নেই, হয়তো পানির ঝাপটা মেরে ঘুমটাকে তাড়িয়েছে। বেনিম খুশি হলো না ব্যাপারটায়। জেনোভিয়ার নিশ্চয়ই আরও কিছুক্ষণ ঘুমানো প্রয়োজন ছিল। না ঘুমালেও ঘুম ঘুম ভাবটাকে ওর তাড়িয়ে দেওয়া একেবারে অনুচিত হয়েছে। জেনোভিয়া বেনিমের হাতে কফির কাপ তুলে দিল। তখনই বেনিমের চোখে পড়ল জেনোভিয়ার গলার লকেটে। মাথাটা চিনচিন করে উঠল। জেনোভিয়াও বসলো বেনিমের থেকে কিছুটা দূরত্ব রেখে। বেডরুমের দরজা থেকে উকি দিচ্ছে সাবিনা। বেনিম সেদিকে না তাকিয়েই এটা বুঝতে পারলো আর ভীষণ বিরক্ত বোধ করলো। মেয়েটাকে প্রথম দেখাই তার ভালো লাগেনি, বিরক্তিকর মেয়ে। মনে মনে বিড়বিড় করলো বেনিম। হঠাৎ আমার বাসায় আসলে যে? বেনিম কফির কাপটা দেখিয়ে বলল। 1 কাপ কফি পাওয়ানো ছিল যে। জেনোভিয়া হেসে বলল। পাওনা বুঝে নিতে এসেছো? অনেকটা সেরকমই। কাপে চুমুক দিতে দিতে টেবিলের উপর জেনোভিয়া ও তার মায়ের একই সঙ্গে একটা ফ্রেমবন্দি ছবিতে চোখ পড়ল বেনিমের। সেদিকে গভীর চোখে চেয়ে থেকে বলল, ছোটবেলায়ও তুমি অনেক সুন্দর ছিলে জানো। তোমার মাও কিন্তু দেখতে খুব সুন্দর, উনি কোথায়? প্রশ্নটা জেনোভিয়ার দিকে চেয়ে করল। মায়ের প্রসঙ্গ ওঠায় হালকা মন খারাপের ব্যথা আঁকড়ে ধরল জেনোভিয়ার বুক। ক্রমাগত চোখের পলক পড়তে আরম্ভ করল। বলল, মামা মারা গেছে। বেনিমের মুখ দুঃখে তিমিরাচ্ছন্ন হলো। লঘু স্বরে বলল, আমি দুঃখিত তোমাকে দুঃখজনক স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য। না, কোনো ব্যাপার নয় এটা। আমি এমনিতেও মামার কথা সব সময় স্মরণ করি। ভালো মেয়ে তুমি, মামাকে অনেক ভালোবাসো। আমিও আমার মামাকে অত্যন্ত ভালোবাসি। যারা মাকে ভালোবাসে তাদেরও ভালোবাসি আমি। নীরবতায় কাটল কয়েক মিনিট। তারপর বেনিম জিজ্ঞেস করল, যে মেয়েটাকে দেখেছিলাম সে কে? আমার বন্ধু, অতি প্রিয় এবং একমাত্র বন্ধু। জেনোভিয়া সাবিনাকে ডাকল। বেনিমের সাথে পরিচয় করিয়ে দিল ওকে। কিছুক্ষণ কথাবার্তা বলে চলে এলো বেনিম। রোদের তেজ মন্দ নয় এখন, আবহাওয়া উষ্ণ করে রেখেছে। রোদের আলোয় চিকচিক করছে সবকিছু। জেনোভিয়ার বাড়ি থেকে বেরিয়ে বেনিম দেখতে পেল রোমেরো রাস্তার ধারে গাছের ছায়া বেঞ্চিতে বসে আছে। সে হাঁটতে হাঁটতে সেদিকে গেল। কিছু না বলেই বসলো রোমেরোর পাশে। রোমেরো তখন বলল, মেয়েটা যখন নিদ্রালো চোখে আর এলোমেলো চুলে তোমার সামনে এসে দাঁড়ালো, নিঃসন্দেহে তখনও কি ভীষণ সুন্দর লাগছিল। তুমি কি ওর প্রেমে পড়েছো? বেনিমের কণ্ঠে বিস্ময়। রোমেরো শান্ত দৃষ্টি ফেলল বেনিমের মুখে। পড়তে পারি না। বেনিম হাসল। বাড়ির লনে তাকিয়ে বলল, আমা একা একা কাপড় মেলছে, আমি গিয়ে তাকে সাহায্য করি।